আজকে প্রসঙ্গটা খুবই কারেন্ট এবং খুবই জলজান্ত এবং খুব সম্ভবত আগামীকাল থেকে এই প্রসঙ্গে রাজনীতি নতুন দিকে টার্ন নেবে, এমন একটা প্রসঙ্গ এটা। যেমন সংবিধান সংস্কার পরিষদ, এটা কি জিনিস আমরা কেউ জানি না এখন, আমি শিওর। কিন্তু অলরেডি সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু একটা জানি করা হয়ে গেছে জুলাই সনদে। এটা হচ্ছে আলী রিয়াজের দাবি। কেউ জানে না এটা কি দেওয়া হয়েছে ওখানে, কিভাবে। এটা গোজামিল দেওয়ার সংবিধান আছে। কি অর্থে? যে এই সংবিধান সংস্কার যাবার পদ্ধতি কি হবে তা নিয়ে কিছু স্পষ্ট লেখা নাই, কিন্তু মানে করার সুযোগ আছে, এটাকে বদলায় যা খুশি করা যায়। মানে এই সংবিধানে বলা আছে সংবিধান বদলানো যায়, এবং সংবিধানে বলা যায় যে সংবিধানেই আবার দুই জিনিস আবার, একটা হলো সংবিধান লেখার জন্য যে পরিষদ বসে, এটা হলো এক জিনিস, আর একটা জিনিস হলো যে জাতীয় সংসদ যেটা বসে। এই দুটা এক জিনিস না, প্রথম কথা এটা। কিন্তু এই কনফিউশন পাকিস্তান আমল থেকে আমাদের এখানে বর্তমান। অনেকেই জানেন না যে 70 সালের যে ইলেকশন, যেটাতে শেখ মুজিব জিতে বসলো, আমাকে ক্ষমতা হস্তান্তর করে নাই কেন, ওই সংবিধানটাও মানে ওই ইলেকশনটাও হয়েছিল, বা ওই ইলেকশনের ফলাফল যেটা, যারা একই সাথে সংসদ সদস্য, একই সাথে তারা সংবিধান বানানোর সদস্য। ফলে এটা যে ওখানে ঢুকে আছে, ফলে আমাদের ভিতরে ধারণা পরিষ্কার না। পরবর্তীকালে এটাও কিন্তু আবার পাকিস্তান কনস্টিটিউশনের আন্ডারে, কিন্তু ফাইনালি আমরা যে বাংলাদেশটা পেলাম ওটা পাকিস্তানের ভিতরে না, এটা কমপ্লিট আলাদা একটা কিছু। সেটার নাম হলো বাংলাদেশ। আচ্ছা ঠিক আছে, তাহলে বাংলাদেশের একটা সংসদ হলো না। প্রথম কথা হলো যে সে তো কোনো সংসদ নির্বাচনও করে নাই, সংবিধান সভার নির্বাচনও করে নাই। পাকিস্তানের আমলে যে সদস্য নির্বাচন হচ্ছে ওদেরকে নিয়ে, তার চেয়েও গোজামিল হলো, একটা মারাত্মক গোজামিল। পাকিস্তান আমলের সংসদে আর একটা বিষয় ছিল, প্রাদেশিক ইলেকশন ছিল একটা, অর্থাৎ পুরো পাকিস্তানে বাঙালিদের জন্য আরেকটা পরিষদ ছিল। সেন্ট্রাল পাকিস্তান গভর্নমেন্ট একটা বটেই, সেটার একটা সংসদ আছে, সেটা ঠিক আছে। এছাড়াও আমাদের প্রাদেশিক সংসদ বলে আরেকটা কিন্তু ছিল। একটা হলো ঢাকার বাঙালিদের জন্য, আরেকটা হলো পুরা পাকিস্তানের জন্য। দুই ধরনের এমপি ছিল এমনিতেই। এর উপর আবার আমাদের 72 সংবিধানের যারা সংবিধান প্রণয়ন করতে বসলো, কাদেরকে নেওয়া হলো? আমরা তো কেবল বাংলাদেশের যারা যারা সংসদের এমপি ছিল, নির্বাচিত হয়েছিল, তাদেরকে নিলাম। সেই সাথে আমরা আবার করছি কি, যারা প্রাদেশিক পরিষদে বসার জন্য নির্বাচিত হয়েছে তাদেরকেও নিছি। তারা তো নেওয়া হচ্ছে প্রাদেশিক সরকার চালাবে যে, তার জন্য নির্বাচিত। তারা তো কেন্দ্রের সরকারের এমপি না, তা না তো। তাহলে তারা ওখানে ঢুকে কেমনে? এই ঘাপলা ছিল। প্লাস বহু এমপি ছিল যারা পাকিস্তানের পক্ষ নিচ্ছে, আওয়ামী লীগের নির্বাচিত, কিন্তু পাকিস্তানের পক্ষ নিচ্ছে। এদের সবাইকে বহিষ্কার করে দেওয়া হয়। মানে ওদেরকে তাহলে কি যুক্তিতে বাধ্য হলো তার ব্যাখ্যা নেই। প্রথম কথা হলো, এই যে দুইটারই পাকিস্তানের আন্ডারে 70-এর যে ইলেকশনটা, 70-এর ইলেকশনে যারা যারা নির্বাচিত হলো, তারা তো সবাই পাকিস্তানকে রক্ষা করার জন্য শপথবদ্ধ। তাহলে তাদেরকে নিয়ে আপনি আবার নতুন সংবিধান বানাতে বসেন কেমন? ঘাপলার উপরে ঘাপলা। প্রথম কথা হলো, সংবিধানের জন্য সংসদ আর রাষ্ট্র চালানোর সংসদ দুইটা এক কথা না। এটার জন্য বেস্ট উদাহরণ আমি বারে বারে বলি আপনাদেরকে, একালের সংবিধান বানাইছে দেশ হলো নেপাল। লেটেস্ট কবে নেপালের সংবিধান, নতুন সংবিধান পাস হয়েছে 2015 সালে। তাও বহু হাঙ্গামা করে ইন্ডিয়ানরা হতে দিতে চায় নাই। হওয়ার কথা ছিল 2009 সালের মধ্যে। সেই সংসদ ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে দিয়ে ওরা সেকেন্ড টাইম করে, পরে 3টা পলিটিক্যাল পার্টি এক পথ আগেই হয়েছে। হওয়ার কারণে তারা 15 সালে একদম নিজেরা শপথ নিয়ে আগে ঘোষণা করছে সংবিধান। এই জন্য নতুন সংবিধান হয়েছে ওটা, ইন্ডিয়ানদের অখুশিতে। সেই সংবিধানও পরিষ্কার করে লেখা আছে এই জন্য যে সংবিধান সভা আর সংসদ এক না। যেমন
এখনকার নেপালের সংবিধানে অনুযায়ী যে এমপি ইলেকশন হবে, এই যে এখন এমপি ইলেকশন বলতে আমি বুঝাবো, এমপি ইলেকশনটা সংবিধান প্রণয়নের ইলেকশন না। তাহলে আইডিয়ালি আদর্শিকভাবে মানে উপযুক্ত নিয়ম কানুন মেনে সঠিক কি হওয়া উচিত ছিল? সঠিক হওয়া উচিত ছিল সংবিধান প্রণয়ন করতে গেলে পরে আগে দেশের লোককে ডেকে নিয়ে আসেন, প্রতিনিধি নির্বাচিত করে তাদেরকে, ওই যে প্রতিনিধি একই রকম হবে নির্বাচন হিসেবে, কিন্তু দেখতে সংসদ ইলেকশন মতনই হবে। এটা কোথায় কোথায় ফারাক হবে? একটা ফারাক হবে কাজে ফারাক। এই সংবিধান, এদের কাজ হবে সংবিধান সভা বানানো, সংবিধান রচনা করা সুনির্দিষ্ট টাইমের মধ্যে, 1 বছর 2 বছর 3 বছর হোয়াটএভার যা বলা থাকবে ওই সময়ের ভিতরে সংবিধান লেখাটা শেষ করতে হবে, এবং সংবিধান লেখা শেষ করা এবং একই সাথে ওই সংসদের ভিতর থেকে এটা পাশ করে নিয়ে আসা। এইটা হলো সংবিধান প্রণয়ন সভা। বাংলাদেশে ওই সময় 72 সালের সময় এটাকে সংবিধান সভা এই শব্দটা ইউজ করা হতো। কোথাও কোথাও গণপরিষদও ইউজ করা হয়েছে, গণপরিষদ এই শব্দটা ইউজ করা হয়েছে। এই জন্য গণপরিষদ আর জাতীয় সংসদ এক না, এটা যদি মনে রাখি তাহলে অ্যাটলিস্ট ফারাকটা বুঝতে পারবো। কাজের ফারাক হলো গণপরিষদের কাজ হলো সংবিধান প্রণয়ন, আর জাতীয় সংসদের মূল কাজ হলো দেশের আইন বানানো, নতুন আইন। এবার আনুষঙ্গিক অন্য কাজ হ্যান ত্যান যে মন্ত্রিসভা বানানো হবে তাকে অনুমোদন দেওয়া থেকে শুরু করে সবকিছু। সংখ্যাগরিষ্ঠ দলের লোকেরা সরকার করবে, সংখ্যাগরিষ্ঠ কারা হবে ওইটা ঠিক হবে সংসদের ভিতর দিয়ে। সংসদের যারা সংখ্যাগরিষ্ঠ হবে তারাই সরকার করবে। তাইলে সংসদের ইলেকশনের অর্থ হলো এইটা। আর সংবিধান পরিষদ বা সংবিধান সভা এটা আলাদা কাজ। কিন্তু আমাদের এখানে পাকিস্তান আমল থেকে এটাকে পেঁচায় একটার সঙ্গে আরেকটা মাখায় রেখে দেওয়া হচ্ছে। এনিওয়ে, এরপরে যে কথা বলছিলাম, 72 সালের সংবিধানে পরিষ্কার করা নাই যে সংবিধানটা বদলাবো কেমন করে, কোনো একটা ক্লজ যদি বদলাতে কি কি বদলানো যাবে, কি কি বদলানো যাবে না। এই প্রসঙ্গে আমি যদি উদাহরণটা নেপালের কনস্টিটিউশনকে নিয়ে আসি, ওখানে পরিষ্কার বলা আছে কি কি জিনিস এক বদলানো যাবে না। তার মানে কি সংবিধান যা আছে সারা জীবন থাকবে না, বদলাতে পারেন। কি করতে হবে তাহলে? তাহলে আবার ফিরে একটা সংবিধান সভা বসান। আচ্ছা, আরেকটা জিনিস যেটা ফাঁক বলতে গিয়ে ভুলে গেছি, নেপালে যেমন এখনকার জাতীয় সংসদে ওদের টোটাল মেম্বার হলো 275, অথচ সংবিধান সভার মেম্বার ছিল 600 জন। তাহলে এটা একটা বড় ফারাক, মানে বোঝার জন্য। তার মানে এটা সমাজের কোনা কোনা থেকে প্রতিনিধি বের করে আনতে হয়েছিল। যেমন ট্রেড ইউনিয়নের প্রতিনিধি ছিল এই সংবিধান সভার ভিতরে। সোশ্যাল গ্রুপ থাকে নানান, নারী জেন্ডার গ্রুপ আছে একটা, সবাই পুরুষ না, তাহলে নারীদেরকে আলাদা বক্তব্য দেওয়ার জায়গা দেওয়া হয়েছিল, ট্রেড ইউনিয়নকে আলাদা জায়গা দেওয়া হয়েছিল। এরকম ভাবে বাড়াতে বাড়াতে এটা 600 জন হয়ে গেছিল। অনেক সময় এটা করা হয় আপনার আমাদের এখানে পাহাড়িদেরকে আলাদা প্রতিনিধিত্ব দিতে হবে সংবিধান সভার মধ্যে, সেরকম তাদের জন্য কিছু থাকবে। এই জন্য 275টা 600 হয়ে গেছিল। তাহলে আমাদের ওরকম হবে, আমাদের যেমন সংসদ হলো 300 জনের, আমাদের সংবিধান সভা আলাদা করে করতে গেলে পরে ডেফিনেটলি এটা 300 থাকবে না, এরকম 600টা হবে কিছু একটা। কিন্তু আমরা কখনোই এটাকে সংবিধান সভার নির্বাচন এটা কখনো করি নাই। আমরা ওই চক্রে ওই 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 প্র্যাকটিসই যাইনি আমরা, মানে মাথা নাই তো মাথা ব্যথাও নাই আমাদের। এনিওয়ে, তো এইটা সবসময় এরকম চাপা দিয়া চালে দেওয়া হয়েছে। 70 ইলেকশনটাও ছিল এটা চাপা মারা, মাখায় দেওয়া হয়েছিল। তারপরে মাখানিতে শেখ মুজিব কিছু বাকি রাখে নাই, যেহেতু পাকিস্তানের আমলে নির্বাচিত লোকেরাই তাদেরকে দিয়ে এবার পাকিস্তানের গণপরিষদ, বাংলাদেশের গণপরিষদ বানানো হয়েছে। আচ্ছা, এগুলো নয়, অন্য ছোট্টখাটো সমালোচনা। বড় সমালোচনা হলো সংবিধান বদলাবে কি করে, তার কথা কিছু লেখা নাই। এটা সবচেয়ে আইডিয়াল হয়, সবচেয়ে ভালো হয় যেটা করলে, সেটা হলো কি কি জিনিস বদলানো যাবে না তা ওই ক্লজের মধ্যে, ওই অনুচ্ছেদের মধ্যে লেখা থাকে। তাহলে ওগুলো কি করে বদলাবো? আবার ফিরে সংবিধান সভা বসান, তাহলে বদলানো যাবে। অর্থাৎ নতুন করে কনস্টিটিউশন বানান। ঠিক যেমন আমি অনেক সময় আর্গুই করেছি যে এটা আপনাদের কত নম্বর সংবিধান সভা, অন্য ভাষায় বলা হয় আপনাদের এটা কত নম্বর রিপাবলিক। অনেক সময় বলি এটা আবার কি করলেন, বুঝলাম না তো, রিপাবলিক আবার কত নম্বর হয় কেমনে? কত নম্বর হয় এমনে
যদি মনে করেন বাংলাদেশে নতুন করে কনস্টিটিউশন লেখা হয়, তাহলে এটা বলবে সেকেন্ড রিপাবলিক। স্বাধীন বাংলাদেশের ফার্স্ট কনস্টিটিউশন হয়েছিল যেটা 72 কনস্টিটিউশন। তাহলে আমি যদি নতুন করে সংবিধান, কালকে নতুন করে সংবিধান লিখতে চাই, তাহলে ওটাকে বলবো সেকেন্ড রিপাবলিক। নতুন করে সংবিধান মানে পুরনো সংবিধান বদলানোর পদ্ধতি এটা আউলা জৌলা হয়ে গেছে, সেই জন্য ওটা বাদ দেবো, নতুন করে লিখতে হবে, তাহলে এটাকে বলা হবে সেকেন্ড রিপাবলিক। ঠিক যেরকম একটু খালি উদাহরণ দিয়ে দিই আপনাদেরকে, এই আবরা খাতাবরা করে মিশরে ইজিপ্টের যে মুভমেন্টটা হয়েছে, ইজিপ্টের মুভমেন্টের পরে ইজিপ্টের সুপ্রিম কোর্টই বলছে এটা তাদের সেকেন্ড রিপাবলিক। মানে আপনাদের অনেক কাছের মনে হবে, যেহেতু অন্তত একটা ইসলামী দেশ। সো ইজিপ্টের এই যে মুভমেন্টটা ওবামার আমলে, এই মুভমেন্টের শেষে ইজিপ্টের ওইটা যেখানে মোরসি ইলেকশনে দাঁড়িয়ে প্রেসিডেন্ট হলে, যখন মোরসিকেও আবার রাখে নাই, ফালাই দিচ্ছে, এখন আবার আর্মি বসে গেছে ক্ষমতায়, কিন্তু ওটাতে বলা হয়েছিল এটাই সেকেন্ড রিপাবলিক। সো এনিওয়ে, তাহলে রিপাবলিক কথা এরকম যে কি কি বদলানো যায়, কি কি বদলানো যায় না, আর এটা বদলাতে গেলে কত পার্সেন্ট লোক লাগবে, কারা লাগবে, কি শর্তে বদলানো যাবে, এইসব বিষয়গুলো সংবিধানে লেখা থাকে। আমাদের এখানে কিছুই বলা নাই, ফলে যা খুশি তাই করা যায়, এমনকি সংবিধান পুরোটাই ভালাই দিয়ে আর নতুন করে দেওয়া যায়। হচ্ছে এর প্রবলেমগুলো রয়ে গেছে আর কি। এখান থেকে এবার শুরু করে আমাদের আলী রিয়াজ সাহেব যে পরিকল্পনা করছে, আমি বলবো এটা একটা জুয়া চুরি। আপনি যখন পার্টনারকে বলেন নাই যে আপনি এটা বদলায় ফেলছেন, এরা ঐকমত্য কমিশনের ভিতরে সংবিধান বদলানোর একটা, এইটাই সংবিধান সংস্কারে পরিষদ বানা রাখছে, এই কথাটা কোথাও আলোচনা করা নাই। কি বলেছে সে? এখন দাবি করছে, এইটা গতকালকে দাবি করা হয়েছে একটা সেমিনারে, সেখানে আলী রিয়াজ সাহেব উপস্থিত থেকে বলতেছে এইবার যে সংসদ ইলেকশনটা হচ্ছে এটাকে 13তম ইলেকশন বলছে 13তম ইলেকশনটা মানে আগে 12 বার ইলেকশন হয়ে গেছে, 12 বারের আগে যা হয়েছে তার থেকে এটা আলাদা এখন দাবি করতেছে। কেন আলাদা? কই যারা যারা এমপি হবেন তারা তো বটে, রাজনীতিবিদরা তো বটেই, যারা গবেষক বিশ্লেষক তারাও ভালো করে খেয়াল করবে, এটা কিন্তু আলাদা। কেন আলাদা? কই এবার কিন্তু এর ভিতরে একটা আমরা পিন ঢুকায় রাখছি। কিরকম? এটাকে বলছিলাম সব পলিটিক্যাল পার্টিকে পরিষ্কার করে বলে না, ফ্যাক্টস হচ্ছে সে কাউকে বলে না। এটা ঐক্যমত্যের আলোচনার ভিতরে যা যা হয়েছে তা দিয়ে সই নেওয়া হয়েছে, এর ভিতরে একটা তো ঘাপলা আছেই যে এর ভিতরে যা যা রাখছে তার ভিতরে আবার নোট অফ ডিসেন্ট দেওয়ার জায়গা, আপত্তি নোট দিয়ে রাখার একটা স্কোপ রাখছে, এটা একটা ঘাপলা আছে। প্লাস প্রসঙ্গটা আনেই নেই আলোচনার মধ্যে, সেই প্রসঙ্গটা হলো এইটা। সংবিধান সংস্কার পরিষদ দাবি করছে এখন আলী রিয়াজ যে প্রথম 100 দিন নির্বাচিত হয়ে যাওয়ার পরে প্রথম 100 দিন তারা একই সাথে, এই যে আবার পাকিস্তানের মতন, তারা একই সাথে সংবিধান বদলাইতে পারবে, একই সাথে তারা জাতীয় সংসদের কাজ করবে। এটা কালকে প্রথম আমি আলী রিয়াজের নিজের মুখে ভাষ্য হিসেবে শুনেছি, এর আগে কখনো এই ভাষ্যটা আমি শুনি নাই। এখন সে দাবি করছে, এই কথাই জুলাই সনদে লেখা আছে। আচ্ছা, জুলাই সনদের পরিণতি কি? এই যে এরকম করে দেখানো ইউনূস সাহেবের জুলাই সনদের বিষয়টা হলো, এর ভিতরে এই যে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, নোট আপত্তি দেওয়া আছে বিএনপি বেশিরভাগটাই। এক কথায় বলতে গেলে বিএনপি যেই নিয়মটা মেনে আপত্তিটা দিচ্ছে সেই হলো, উনাদের ভাষায় 72-এর সংবিধান বদলাইতে হয় এরকম কিছু আমরা হইতে দেব না, যেখানে বদলানোর কথা আছে সেখানে আমাদের নোট অফ ডিসেন্ট আছে। এটা হচ্ছে সালাউদ্দিন, বিএনপি সালাউদ্দিনের অ্যাকশন লাইন। সো সে স্বভাবত এই সংস্কার পরিষদকে কিছু হতে দিবে না, সেসব ক্ষেত্রে যেহেতু চাপাই দিয়ে ইলেকশনটা তাদেরকে দিতে হবে, বিএনপি ওই লাইনে ছিল, ফলে নোট অফ ডিসেন্টের কথা বললে সেদিক দিয়ে চলে গেছে। আর ইউনূস সাহেব বলছে তোকেও ফাঁকি দিছি আমি, এই যে ভিতরে ও তখন করছে কি, সনদ যাওয়ার হয়ে গেছে, হওয়ার পরে নিজে এই যে কথাগুলো ঢুকাই ফাইনালি বলছে এটা জুলাই সনদ। বলার পরে এইবার যা যা ঢুকাইছে জুলাই সনদ বলে, এইটার কাউকে দেখতে দেয় নাই প্রমাণ, তাহলে সাইন করলো কেন?
বিএনপি অনেকেই সাইন করছে তারা যে কারণে তাদেরকে যেভাবে ব্ল্যাকমেল করা হয়েছে, পার্সোনালি তাকে কি দেওয়া হবে ওই দিক থেকে ভাই করে দেন না, তাড়াতাড়ি ইলেকশনটা হয়ে যাক, কিন্তু ও কোথায় যে সাইন করছে ও খেয়াল করে নাই। কারণ ও তো তখন লোভে আছে, তোমাকে কিন্তু ক্ষমতায় আনবো, তোমাকে কিন্তু ওটা দেবো, এটা ওটা দেওয়ার ইটস এ ডিল। এই ডিলে গেছে ইনু সাহেব, দিয়ে সবার সাইন নিয়ে আসছে, এটাই জুলাই সনদ। তারাও জানে না যে ওর ভিতরে 180 দিনের সংবিধান সংস্কার পরিষদ হিসেবে এটা কাজ করবে। কালকে এটা প্রথম ওপেনলি স্বীকার করে বলতেছে সে। আর অন্তত দুইটা পলিটিক্যাল পার্টির ইচ্ছাটা হলো ভাই ইলেকশনটা তাড়াতাড়ি দিয়ে দেখ, যেহেতু আমরা ইলেকশন পাবো রাজা হয়ে যাব, নগদ লাভ হবে আমাদের। ফলে ইউনূস সাহেব যা বলতেছে ভাই যা চাই দে তো, আর এই বিরোধ ভাল লাগছে না, দেরি করা ভাল লাগছে না। ফলে সবাই ওই লাইনে ঝুঁকে ইউনূস সাহেবকে সই দিছে। দেয় নাই খালি এনসিপি। এবার এখন মনে করে ও জানে না, কিন্তু ওর ভিতরে এটা লেখা আছে, এবং এটা নিয়ে কেন আপত্তি করতে হবে বা কেন এটার পক্ষে থাকতে হবে এটা নিয়ে তাদের মধ্যে কোনো আলোচনা নেই। ইভেন গতকালকের যে বৈঠকটা হয়েছে কোন একটা হোটেলে, সেখানেও এনসিপির প্রতিনিধি ছিল, সেও বলে না এটা নিয়ে তার কোনো আপত্তি আছে না পক্ষে আছে সে জানেই না। আপনি ভিডিও পাবেন যেখানে দেখবেন আপনি যে ওখানে কে কি কথা বলতেছে, ছোট ছোট করে দিয়েছে, সময় টিভিটা দিয়েছে, ইন্ডিপেন্ডেন্ট টিভিটা দিয়েছে। এটা নিয়ে কিন্তু বেশি ইন্টারেস্টেড হলো হাসিনার পক্ষের লোক, টিভি মিডিয়াগুলা, কারণ তারা চাচ্ছে যে 72 সংবিধান থাকলো না, বদলে গেল, ওটা হচ্ছে তাদের ইন্টারেস্টের জায়গা। 72 সংবিধান হচ্ছে ইন্ডিয়ান ইন্টারেস্ট, সেই জন্য ওরা সবচেয়ে বেশি ইন্টারেস্টেড যে ইউনূস সাহেবের হাতে থাকলে তো 72 মাত্র সব ভেঙে দিয়ে কিনে কি করে হালায় তার ঠিক নাই, তাহলে ওদের স্বার্থটা রক্ষা হলো কিনা এই জন্য ওরা ইন্টারেস্টেড। আর বাকি সব টিভিগুলা ওদের কাছে এটা ইস্যুই না, এই জন্য ওরা এটা নিয়ে কোনো রিপোর্টই করেনি। আমার জানা মতে যেমন এনটিভিকে যদি ধরি, আমি বিএনপির মুখপাত্র, এনটিভিতে কোনো রিপোর্ট করে নাই সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে। এইটা যে 180 দিনের কেবলমাত্র একটা গুজবের মতন, কিছু গুজব মিডিয়া থাকে না যাদের কাজই হলো গুজব তৈরি করা, মেন উদ্দেশ্য হলো ভিউ কামানো। তারা হঠাৎ করে লিখেছিল, এটা আর একটু বাড়ায় চারায় গল্পটা করেছিল, দ্য পোস্ট বলে যে ভিউ খোর আরেকটা আছে, ইউটিউব বের করে খায়। ওরা একটা চালচুলাহীন মানে কোনো সোর্স ছাড়া একটা খবর চেপে দিয়েছিল যে ইলেকশনের পরের 6 মাসেও ইউনূস সাহেব ক্ষমতা থাকবে। আমি খুব মাথা চুলকানো, এটা কি কয়, রেফারেন্স কি? আমি রেফারেন্স খুঁজে পাইনি, ফলে আমি এটা কোনো গুরুত্ব দিইনি। এখন ওটার সাথে মিলান এই যে 6 মাস 180 দিন, তার মানে এখন তর্ক উঠেছে। এই তর্ক তোলার চেষ্টা করছিল আওয়ামী লীগের পক্ষ থেকে যে ওই 6 মাসে কি তাহলে ইউনূস সরকারটাই থেকে যাবে, এই হচ্ছিল গুজবটা। তো তখন আমি যেহেতু এই পোস্টের বক্তব্যটার কোনো পাই নাই, ব্যাকগ্রাউন্ড পাই নাই, তো কেন বলতেছে এটা 180 দিনের যে এই সংবিধান সংস্কার পরিষদের একটা ক্লজ বানা রাখছে ভিতরে, এটা তো আমি জানি না, কেউ জানে কিনা আমি তাও জানি না। এনিওয়ে, সো এইটার জন্য সে বলছে। এবার এখন আসেন ওই 100 দিনের কি হবে সেটার ব্যাখ্যা কালকে আলী রিয়াজ দিয়েছে। সে বলতেছে 100 দিনে নতুন সরকার হবে, নতুন সংসদ হবে, সব ঠিক আছে, কিন্তু ওরা আলাদা করে এই 180 দিনের জন্য তারা একই সঙ্গে সংবিধান সংস্কারের সংবিধান সভা হিসাবে কাজ করবে। এটা হচ্ছে আলী রিয়াজের বক্তব্য। তাহলে এইটা হলো একটা জুয়াচুরি। আপনি হয় না, আপনার চুক্তি হয় যখন, চুক্তির ভিতরে গোপন একটা ক্লজ ঢুকে দিচ্ছেন, অপরপক্ষকে বলেন নাই, দিয়ে দাবি করছেন, এইটাই তো বলছেন আপনি। অনেকটা এরকম হয়ে গেছে। ওকে, এখন যে মূল জায়গাটা আনবো, এটা করার জন্য ইউনূস সাহেব এত ব্যস্ত কেন? এটা সংবিধান সংস্কার পরিষদ হলো কি হলো না তাতে ওনার কি যায় আসে? আরো স্পেসিফিক বললে, আমি প্রায় যেটা বলি, আমার কি লাভ? ইউনূস সাহেবের আমার কি লাভটা কি? উনি কেন এটা নিয়ে সিরিয়াস? এর ব্যাখ্যা, সম্ভাব্য ব্যাখ্যা একটা আমি দিব এখন। ওনার আমার কি লাভটা হলো, উনি এখন প্রচন্ড কনসাস আগামী 5 বছর ওনাকে প্রেসিডেন্ট রাখবে কিনা। না,
সাবধান, ধরে নেবেন না যে উনি একটা চুপুর মতন প্রেসিডেন্ট হতে চায়। চুপুর মতন প্রেসিডেন্ট মানে সব রাষ্ট্রীয় ক্ষমতা, এক্সিকিউটিভ ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে, আর চুপ্পু একটা উনি যা বল, প্রধানমন্ত্রী যা বলে তাই শোনে, একটা রাজকীয় জায়গায় থাকে, ঘুরে খায়, এত বড় বাসা, এগুলো এনজয় করে, যখন তখন খুশি বিদেশে গিয়ে চিকিৎসা নিয়ে আসে। ওই প্রেসিডেন্ট হতে চায় না উনি। তাহলে কি চায়? ইউনূস সাহেব চায় কনস্টিটিউশনের ভিতরে পাওয়ারটা ভাগ করে দেওয়া হোক, ক্ষমতার একটা বিরাট অংশ রাষ্ট্রপতির হাতে থাকবে, এমন একটা সংস্কার চায়। এইবার ওই রাষ্ট্রপতিটাই হইতে চায় উনি, বাকি ক্ষমতা, অর্থাৎ যে প্রধানমন্ত্রী হবে নতুন ইলেক্টেড প্রধানমন্ত্রী, তার ক্ষমতা কমিয়ে সেখান থেকে একটা ক্ষমতার বড় অংশ তার হাতে থাকবে। এটা হচ্ছে সার কথা যদি বলি। ওকে, এখন সেইটা করতে গেলে যেহেতু নাই, এখন কনস্টিটিউশন তো লেখা নেই, তাহলে কনস্টিটিউশন লেখাইতে গেলে আবার রাতের সঙ্গে এই যে সংস্কার পরিষদকে দেবো উনি এটাই করে নিতে চায়, যে নতুন করে প্রেসিডেন্টের পদ থেকে ঢেলে সাজানো ক্ষমতা দেওয়া একটা নতুন পদ হবে। ওকে, এইটার উচ্ছিলা হিসেবে উনি আরেকটা শব্দ ইউজ করেন, উচ্চকক্ষ। এটা আবার কোন জিনিস? এই কক্ষ মক্ষ তো বাংলাদেশের মানুষ পরিচিত না। উচ্চকক্ষ নিম্ন কক্ষ কথা বলার মানে হলো, আমরা একদিন যেটাকে সংসদ বলে চিনতাম, এই সংসদের আরেকটা কক্ষ, আরেকটা সংসদ থাকবে, এটা হলো নিচের, এটা হলো উপরের। যারা যারা এই উচ্চকক্ষের প্রপোজাল দিচ্ছে, আমি নিশ্চিত তারা কেউ বলতে পারবে এইটা আরেকটা সংসদ বানানোর দরকারটা কেন, হয় স্পেশালিটি এটার কি নাই এখানে, যার জন্য আরেকটা উচ্চকক্ষ বানাইতে হবে। এই যে উচ্চ বানাইতে হবে একটা উচ্চ কক্ষ, এটা নিম্ন কক্ষটা আমাদের পরিচিত সংসদ যেটাকে বলি আমরা। তাহলে নিম্ন কক্ষে কি নাই যার জন্য একটা উচ্চ কক্ষ সংসদ বানাইতে হবে? আচ্ছা, এটা বোঝানোর জন্য ঝটপট করে মুখস্থ জ্ঞান দিয়ে দিবে আপনাকে, বলবে এটা হলো যে আমেরিকার সিনেট আছে না, সিনেট, আর এটা হলো সিনেট, বুঝছো, আর এটা হলো প্রতিনিধি পরিষদ, ওইটাই আমাদের সংসদ আর কি। আমি যখন পাল্টা জিজ্ঞেস করি সিনেটে কি করে, কি করতে পারে না প্রতিনিধি পরিষদ বা পার্লামেন্ট, যা করার জন্য একটা সিনেট লাগে, এইবার তো মাথা চুলকানো শুরু করবে। আমি নিশ্চিত আলী রেজা বলতে পারবে না। কারণটা হলো হোল ইউরোপ, আমি অনেক বড় কথা বলতেছি কিন্তু এখন হোল ইউরোপের কোথাও এই সিস্টেমটা নাই, সিনেট জাতীয় দ্বিকক্ষওয়ালার সংসদ নাই। দ্বিকক্ষ যদিও বা থাকে, সিনেটের ধারণা ইয়েতে নাই, ইউরোপে নাই, মানে অন্তত 45 পর্যন্ত যে ইউরোপ ছিল না। একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন আপনারা, বেশি বলতে গেলে সিনেট কি তা ব্যাখ্যা চলে যাবো, অত আমি যাবো না, ছোট্ট করে বলি। ইংল্যান্ডকে কেন ইউনাইটেড কিংডম বলা হয়? এই ইউনাইটেড কেন? আমরা তো ব্রিটিশ ব্রিটিশ বলেছি। তারপর ইউকে কি? আমি তো জানি না, এটা কোনো জানতে চেষ্টা করি না। বারবার ফর্মাল নাম কি? ও আমার ফর্মাল নাম হলো ইউকে, ইউনাইটেড। ইউনাইটেড তার মানে কি অনেকগুলো ছিল? ইউনাইটেড কেন, একসাথে কেন? তার মানে নিশ্চয়ই এখানে অনেক কিছু আছে। তাহলে অনেক কিছুটা কি? এই ইউনাইটেড মানে এরই একটা হলো জাত হিসেবে ব্রিটিশ, আরো জাতের ছোট রাজ্য আছে। তাহলে যখনই এরকম জাতের রাজ্য বলে কিছু থাকে, তখন তাদেরকে ইউনাইটেড করার জন্য তখন একটা সিনেটের প্রসঙ্গ আসে। স্টিল ইংল্যান্ডে কিন্তু সিনেট ধারণা নাই। কেন আমরা বারে বারে বলি ওয়েস্টমিনিস্টার টাইপ? ওয়েস্টমিনিস্টার মানে ইউকে পার্লামেন্টকে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট বলে, যেহেতু ওটা ফলো করি আমরা। হাসানের মুখে প্রায় শুনবেন আমরা ওয়েস্টমিনিস্টার টাইপ চাই। ওকে, সোজা কথাটা হলো আরেকটা মূল শব্দ আছে, সিনেটও মূল শব্দ না, যেখান থেকে ফারাকটা, সেটা হলো ফেডারল। ফেডারেল পার্লামেন্ট, ফেডারেল রাষ্ট্র, ফেডারল। ফেডারেল রাষ্ট্র কথাটার মানে কি? দুনিয়ায় প্রথম ফেডারেল রাষ্ট্র এবং প্রথম রিপাবলিক রাষ্ট্র, অর্গানাইজ একটা রিপাবলিক রাষ্ট্র হলো আমেরিকা। কবেকার? 1776 সালে। এই রাষ্ট্রটা একটা ফেডারেল রাষ্ট্র। তা আমরা তো রিপাবলিক হলে চলে, ওটা ফেডারেল লেখে কেন? হ্যাঁ, এইটা কেউ জানে না, কেউ কখনো খেয়াল করে দেখে নাই। আর সবচেয়ে বড় সমস্যা হলো যাদের খেয়াল করে দেখার কথা, যারা কুতুব হয়ে বসে গেছে আমরা খেয়াল করে দেখছি বলে, এদের সবার ব্যাকগ্রাউন্ড হলো তারা কমিউনিস্ট।
কমিউনিস্টের কাছে ফেডারেলে কি বা রিপাবলিক কি, কারণ এই দুইটার কোনোটাই কার্ল মার্ক্সের ভোকাবুলারি না। সো এইটা কার্ল মার্ক্সের ঘরানার, বামপন্থীদের ঘরানার শব্দ না এগুলা। সেই জন্য কেন ফেডারেল বনা হয় আমেরিকাকে তা বলতে পারবে না কেউ। খুব হালকা পাতলা ভাবে আমি এখন ধারণা বলেছি, ডিটেল যাব না। বলার একটাই কারণ আছে, মনে রাখবেন আমেরিকা 50টা রাজ্যের একটা আমেরিকা। তাহলে 50টা রাজ্যকে আবার স্বায়ত্তশাসিত কিন্তু প্রত্যেকটা। আবার এই 50টা রাজ্য একসাথে জড়ো হয়ে একটা যে রাষ্ট্র বানাচ্ছে ওইটাকে বলা হয় ফেডারেটেড রাষ্ট্র। এখন বোঝা গেল কিনা কেন ফেডারেশন বলা হয়। ফেডারেল রিপাবলিক, রিপাবলিক তো বটেই, কিন্তু ফেডারেলও আবার। ফেডারেল কথার মানে হলো ওর যে ভিতরের যে ভাগগুলা ওরা কিন্তু স্বায়ত্তশাসিত, কিন্তু আবার একসাথে জড়ো হয়ে একটা রাষ্ট্র বানাইছে। ওই একসাথে জড়ো হওয়ার মানেটা কি, অ্যাকচুয়াল মানেটা কি? অ্যাকচুয়াল মানেটা হলো যে সামরিক আর পররাষ্ট্র, এই দুটা ইস্যুতে রাজ্যগুলা বা আমেরিকার ভাষায় রাজ্য, স্টেটগুলা, 50টা রাজ্য, তারা এই বিষয় নিয়ে ডিল করে না। এইটা ডিল করবে তাদের ভাষায়, আমরা যেটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট বলি, ওদের ভাষায় ওইটাই ফেডারেল গভর্নমেন্ট। ওরা কখনো সেন্ট্রাল বলে শব্দ ইউজ করবে না, করে না, ওরা বলবে ফেডারেল গভর্নমেন্ট। তাহলে এটা হলো ফেডারেল গভর্নমেন্টের দায়িত্ব। ট্রাম্প ফেডারেল গভর্নমেন্টের প্রেসিডেন্ট, আর প্রত্যেকটা রাজ্যের গভর্নর আছে, কিন্তু এটা প্রধান এক্সিকিউটিভ। ক্লিয়ার? তাহলে আমেরিকার গভর্নর আর আমেরিকান প্রেসিডেন্টের মধ্যে ফারাক বুঝতে হবে আমাদেরকে। 50টা রাজ্যে স্বাধীন, কিন্তু 50টা রাজ্যে ট্যাক্স তোলাটাও স্বাধীন তারা, রাজ্য চালানোর জন্য রাজ্য সংসদও আছে তাদের। ঠিক আছে? অনেকে পাশাপাশি নিয়ে আসবে ইন্ডিয়া, কিন্তু এক কথায় বলে শেষ করে দিই, ইন্ডিয়া ফেডারেল রাষ্ট্র না। কিন্তু ইন্ডিয়ারও একটা উচ্চকক্ষ আছে যেটাকে ওরা রাজ্যসভা বলে, রাজ্যসভা। সেটাও ডাইরেক্ট ভোটে না, রাজ্যসভা হয় ওদের যেমন আমাদের মমতা যে মুখ্যমন্ত্রী, এরকম ইন্ডিয়ার টোটাল মুখ্যমন্ত্রীর সংখ্যা হলো 29টা এখন। এটা 29-30-এর মধ্যে ভ্যারি করে, এখন আছে 29টা। তার মধ্যে অ্যাকচুয়াল বড় বড় রাজ্য হলো বোধহয় 17 কি 18টা, আর বাকিগুলো ছোট ছোট। আমাদের 7 ভাইরা 7টা রাজ্য বসে আছে। এটা যে ছোট বুঝবেন কেমনে? তাদের কেন্দ্রীয় সরকারের যে এমপি, তোদের কয়টা এমপি আছে? বলবে 7টা রাজ্যের 7টা, বুঝল? এটা দিয়ে বুঝতে পারেন, তার সাইজটা বুঝবেন যে কেন্দ্রীয় সরকারের তোর এমপি কয়টা, এটা দিলে বুঝতে পারেন। আর ওয়েস্ট বেঙ্গলের কয়টা, তাহলে বুঝবেন, কম্পেয়ার করেন। ওয়েস্ট বেঙ্গল হলো 42টা। তাহলে কোথায় ওয়েস্ট বেঙ্গলের 42টা আর আসামের বা মিজোরামের হলো একটা করে? এটা থেকে বুঝতে পারবেন ওরা বড় রাজ্য না ছোট রাজ্য। ইন্ডিয়ার বড় রাজ্যগুলো 40-এর উপরে বা আশেপাশে হবে। একটাই মাত্র বড় রাজ্য আছে উত্তরপ্রদেশ, সেখানে টোটাল এমপি হলো 80টা। এছাড়া বাকি সব ছোট, বোধহয় 62ও কেউ নাই, সবই আছে 40-44 এরকম আশেপাশে। আর নাহলে একেবারে নিচে আর একটা দল আছে যারা 18-র আশেপাশে। এই মিলে টোটাল 29টা রাজ্য হলো ইন্ডিয়া। এইবার এই রাজ্যের কিছু বেছে নেওয়া, আমাদের নির্বাচিত মহিলা এমপি যেমন হয় ওরকম বেছে নেওয়া কিছু লোকদিন নিয়ে আর একটা সভা বসানো হচ্ছে, ওইটা হলো রাজ্যসভা। ওকে, আমি অনেক দূর চলে গেছি, কিন্তু এরপরেও ইন্ডিয়া ফেডারেল গভর্নমেন্ট না। ইন্ডিয়া ওরা যেটাকে বলে কেন্দ্র আর রাজ্য বলে, ওদের কেন্দ্রটা হলো আমাদের ইকুইভ্যালেন্ট এমপি, আর ওদের একটা রাজ্যসভা বলে আছে। ওদের ভাষা উচ্চকক্ষ বলতে পারে, কিন্তু ওরা উচ্চকক্ষ বলে না, ওরা রাজ্যসভা বলতে অভ্যস্ত। সো ওদেরটার মতনও না। এই কথা বলতে গেলাম কেন? কারণ ইউনূস একটা নতুন উচ্চকক্ষ চাচ্ছে। ওই উচ্চকক্ষের মাধ্যমে আসলে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতাটা কাটিয়ে যে নিয়ে আসবে, তার জাস্টিফিকেশন কি? ওইটাই সে বাইর করতে চায়, উচ্চকক্ষ বলে একটা কিছু বানায়। সোজা সবটা কথা, সোজা কথা। ইউনূস সাহেব নতুন ক্ষমতাসীন একটা প্রেসিডেন্ট চায়, যেই ক্ষমতাটা, যেই প্রেসিডেন্সিটা চুপুর মতন প্রেসিডেন্ট না। এর বাংলা কথা, এতক্ষণ মেলা কথা বলছি, কিন্তু আসল কথাটা এইটা উনি কখন থেকে টের পেলেন যে উনার এরকমটা কাম করলে হবে?
এইটাই হলো 13ই জুন। 13ই জুন মানে এমন কি হয়েছিল 13ই জুনে হলো সেই দিন যেদিন উনি তারেকের সাথে ভোট ভাগাভাগে অ্যালায়েন্স করতে গেছিলেন লন্ডনে দেখা করতে। কিসের মধ্যে কি ঢুকাই দিলাম। ওই দিন সে গেছিল, উনি ঠিক করেছিলেন তারেকের সাথে অ্যালায়েন্স করে এই নতুন ক্ষমতাটা বানাবো আগামী দিনে, যাতে ওর ভিতরে আমি একটা প্রেসিডেন্ট হইতে পারি। কোন প্রেসিডেন্ট? যে প্রেসিডেন্ট চুপন মতো প্রেসিডেন্ট না, আমি হইলাম একটা উচ্চ কক্ষের বানাবো। এবার উচ্চ কক্ষের মধ্যে পুরোটা আমি বানাই দিব, ফলে এটা পুরোটা আমার কন্ট্রোলে থাকবে। আর এইবার আমি যে প্রেসিডেন্ট হবো, এই প্রেসিডেন্ট অনেক ক্ষমতায় প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে নিচ্ছে। প্রধানমন্ত্রী একা দেশ চালাইতে পারে, আমাকে তো শুনতে হবে। এরকম একটা প্রেসিডেন্ট বানাবো। তাহলে এই যে আইন কানুনগুলো বদলাতে হবে, উচ্চ কক্ষ বানাতে হবে, নতুন প্রেসিডেন্টের হাতে কি ক্ষমতা থাকবে তা বের করে আনতে হবে। এই সবগুলো আমি কন্ট্রোল করবো এই জায়গা থেকে। বুঝা গেছে? তাহলে সংবিধানটা নতুন করে লিখবো আমি কিছু কিছু অংশ। এই জন্য আমার একটা সংস্কার দরকার। এই জন্য ইউনূসের কাছে সংস্কার মানে হলো আমাকে প্রেসিডেন্ট হিসেবে কি ক্ষমতা দিবে, ওরই সংস্কার। ওইটাই এখন খাঁচা খুলতেছেন, কথা খুলতেছেন আলী রিয়াজ সাহেব, দিয়ে বলতেছেন এই সংস্কারটা 180 দিনের মধ্যে করতে হবে। তাহলে কি ইলেকশনের ভিতরে যে আমরা ইলেকশনের পার্টিগুলো সব দালাল হয়ে গেছি, দায়বদ্ধ হয়ে গেছি, আটকে গেছি ইউনূস সাহেবের হাতে? এটার উত্তর কি? আবার প্রশ্নটা ভালো করে বলি, ভালো করে শুনেন। যে তাহলে এই যে ইলেকশন আমরা চলেই গেছি 12 ফেব্রুয়ারি ইলেকশনে, তাহলে 12 ফেব্রুয়ারি ইলেকশনটা হয়ে গেলে পরে আমরা কি সবাই, সব পলিটিক্যাল পার্টিগুলা, আমরা বলতে পলিটিক্যাল পার্টিগুলা সব ছোট বড় মিলায় সবাই কি ইউনূস সাহেবের দাস হয়ে যাবে? এর জবাব কি? আমরা কি সবাই, যেহেতু, কেন বলতেছি এটা, যেহেতু গণভোটটা তো হ্যাঁ জিততেছি এটা দেখাই যাচ্ছে, আমরা সবাই হ্যাঁ পক্ষে নেমে পড়ছি। তাহলে গণভোট যদি জিতে যায় তার মানে তো 180 দিনের সংবিধান পরিষদ হওয়াটা বৈধ হয়ে গেছে। তাহলে ইউনূসের হাতে যদি সংবিধান সংস্কার পরিষদের বৈধতাওয়ালা একটা জিনিস সেই যায়, তাহলে কি এবারে ইউনূস সাহেব সংস্কার করে নিয়া নতুন উচ্চকক্ষ বানায় নতুন প্রেসিডেন্টের পর কি এবার সবকিছু ওখানে লেখাই দিয়া নিজে প্রেসিডেন্ট হয়ে যাবে? আর আমরা সব চায় দেখবো, পলিটিক্যাল পার্টিগুলা তারেক জিয়া পালেক চায় দেখবে, শফিক মিয়া চায় দেখবে, আর নাই তো না আমার জন্য ইউনূস সাহেব কিছু একটা রাখবে, আমার অসুবিধা কি, এরকম ভাববে? উত্তর কি এটা? সব বজ্র আটুনির একটা ফসকা জ্ঞানও থাকে, ইউনূস সাহেবের ফসকা জ্ঞান আছে একটা। ইয়েস। তাহলে এতক্ষণ আমি কি বললাম? এতক্ষণ আমি যা যা আপনাদেরকে বুঝাইছি সার কথা হলো ইউনূস সাহেব প্রেসিডেন্ট হতেছে, আমার কি লাভ? ওনার সে আমার কি লাভটা হচ্ছে উনি ওরকম একটা প্রেসিডেন্ট হতে চান। এইটার জন্য উনি 6 মাস করবেন কি ওনার ব্যক্তিগতভাবে 2-1জনকে যা বলেছেন সেখানকার রেফারেন্স আমি কথাটা বলতেছি, বাট কার কাছ থেকে শুনেছি এগুলো আপনাদেরকে বলতে পারবো না আমি। কিন্তু কি ওর মাথার ধারণা আছে তার একটা ধারণা পেতে পারি আমরা ওখান থেকে। ওখানে উনি বলতেছেন আমি তো ক্ষমতা হস্তান্তর করে চলে যাবো 6 মাস, কোথাও 6 মাস বলতেছেন, কোথাও 270 দিন বলতেছেন। এরপরে ফিরে আসতে প্রেসিডেন্ট হয়ে যাবো। আর আমি তো দূরে বসে থেকে আমার সব খবর রাখবো, কিন্তু সব ফোনের মধ্যে থাকবেন আপনারা। দিয়া যখন সব সেট করে হেলামো তখন তো আমি চলে এসে প্রেসিডেন্টের শপথ নিয়ে নেব, হচ্ছে তার প্ল্যান। এই জন্যই বলেছি আমি এটা শুরু হয়েছিল 13ই জুন থেকে, তারেকের ঘাড় মটকানোর থেকে। পরে কিন্তু আবার খেয়াল করছেন আমি যদি একা তারেকের ঘাড়ে মটকাইতে চাই তাহলে শফিককে কেন্দ্র করে আরো যারা জড়ো হচ্ছে তারা তাড়াতাড়ি করে, তার ওদেরকেও আরেকটা মূলা ঝুলানো হয়েছে। অর্থাৎ সবাইকে দিয়ে থুয়ে উনি প্রেসিডেন্ট হইতে চায়, এটা ওনার অ্যাকশন, লাইন অফ অ্যাকশন। কোন লাইন ধরে আগাবেন তার এক লাইন হলো এটা। ওকে, এখন উনি কি এখন কিছু হয়ে গেছে? তার মানে 13 তারিখ থেকে কি উনি এরকম বীর হয়ে যাবেন 13 ফেব্রুয়ারি থেকে? এটার ব্যাখ্যা কি? আমার ব্যাখ্যা হলো সব বজ্র আটনের ফসকা গেরু থাকে একটা, ওনারও একটা গেরু আছে। আরো একটা ভাই বলতে পারি, আচ্ছা র কি এত বোকা ইংলিশে প্ল্যান করতেছে, র জানে না এটা হইতে দিল কেন? তার হাতে এত বড় একটা সালাউদ্দিন আছে, তারেক তো আছি, সালাউদ্দিনই আছে, তা র এটা হইতে দিল কেন? রকে এত বোকা নিশ্চয়ই কিছু রাখছে একটা না। র সালাউদ্দিন আমার ধারণা তারেকও জানে না যে ওর ভিতরে একটা সংবিধান সংস্কার পরিষদ বলে ঢুকে রাখা আছে, কারণ কেউই কাউকে দেখতে দেওয়া হয় নাই।
সবাই সই নেওয়ার পরে এটা ঢুকানো হয়েছে। প্রমাণ দিয়ে একটা আমি, বাংলাদেশে একটা গ্লোবাল টিভি আছে, গ্লোবাল টিভিতে টকসমক্স হয়, এগুলা বকওয়াজি করে পয়সা কামায় তারা। তো গ্লোবাল টিভিতে বকওয়াজি করতে গেছে, আমার এলাকা থেকে দাঁড়াচ্ছে যে ববি হাত যাচ্ছে, ছোট্টখাটো সিট পার্টিগুলো যে আছে তারা সমস্যা করে, উৎপাত করে, লাইন ঘাট করে টকশোতে যায়। তো ববি হাজার ওখানে গিয়ে দুঃখাকে নিগাইতেছে, তার দুঃখের কাহিনী কয় জানেন, কয় জুলাই সনদে সই করছেন, খাওয়া করছি, করলে হবে কি, ভিতরে কি আছে আমাকে তো দেখতেই দেয় নাই, তার সই করলেন কে, নাগরিক বিএনপি বলতেছে সই করতে। এটা ভিডিও পাইবেন আপনি, গ্লোবাল টিভিতে সে ওপেনলি এই কথাগুলো বলতেছে টকশোতে। সো এইভাবে জামাত তো ভাবতেছে আমি কইছিলাম, আমাকে তো একেবারে নিষিদ্ধ দল বানায় রাখছিল, সেইখান থেকে আমার রাইজটা দেখেন, আমি নাকি প্রায় ক্ষমতায় চলে যাই। আচ্ছা ক্ষমতায় যদি নাও যেতে পারে আমি বিরোধী দল হবো, চরম বিরোধী দল, সবচেয়ে বড় বিরোধী দলটা হবো আমি। এই কি কম পাওয়া আমার, আমি তো এইটুক পেলেই হবে, তাই নিঃসাবি থাক, ও যা চাই দিয়ে দেন তো। এটা হচ্ছে জামাতের অ্যাটিচিউড। আমার কোনো দিকে লস নাই, আমাকে যদি ক্ষমতায় বসে তাহলে তো আল্লাহর রাস্তায় শুক্রিয়া, আর যদি না দেয় তাহলে বিরোধী দল, তাহলে আমার লস কি, এটা নিশ্চয় জানিতে চাই না, এটা পরে দেখা যাবে। তাহলে সবাই না দেখে সই করে আছে, না এনসিপি না দেখে সই করে নাই, না দেখে সই করবে না বলে গোয়ার তুমি মতন সই করে নাই বলে ভাবেন না সে খুব বুঝমান, সেও কিন্তু জানে না যে এই কথা লেখা আছে। সেই বরং এখন জবিত লোকে যখন জিজ্ঞেস করছে তেরা প্রশ্ন আকারে যে আপনি তো ভাই জুলাই সনদে সই করেন না, তাহলে আপনি হ্যাঁ ভোটে দেওয়ার পক্ষে ক্যাম্পেইন করছেন কেন, এইবার তো ওদের একটু মাথা চুলকে কথা বলতে হচ্ছে, কারণ এটা যে খুব ভেবেচিন্তে করছে তারা, আর এটা তো সে জানে না, কিছু একটা বলতেছে, আর ইউনিসেফ বলেছে এই তোরা হ্যাঁ ভোটে থাকবি, প্লাস ইউনিসেফ কন্টিনিউয়াসলি তাদেরকে তাল দিয়া মাথায় তুলে রাখতেছে। গতকালকেও বক্তৃতায় বলছে আগামী দিনে দুনিয়াব্যাপী জন্য বিপ্লব এই স্টুডেন্টরাই কিন্তু করবে, বুঝছেন। দেখেন দেখেন কথা কোনো তাল আছে, যে লোকগুলা বাংলাদেশের রাজনীতিতে নিজেদের ভিত গাঁটতে পারে নাই তারা বলে দুনিয়ার প্রভাব রাখবে, এই গাছে তুলতেছে কেন, ইউনিসেফের কাজই হচ্ছে মানুষকে এই ধরনের ফাপড়বাজি করে উপরে তোলা দিয়ে তার মাথায় কাটা লেগে খাওয়া, এটা হচ্ছে ইউনিসেফের অ্যাটিচিউড। মাস্টার মাইন্ড, এক মাস্টার মাইন্ড হয়ে গেছে। দেখেন প্রত্যেকটা কাজে ওনার কাজ হলো পাম্পটি মেরে হেভি বলচাল দিয়ে ওটাকে উপরে তুলে দেওয়া, উদ্বুদ্ধ করুন, উনি আমাদেরকে উদ্বুদ্ধ করছে, এইটা হচ্ছে ওনার অ্যাটিচিউড। কিন্তু আসলে একটা বড় ধরনের চাপাবাজ, এর ভিতর দিয়ে নিজের প্রেসিডেন্ট হয়ে নেওয়াটা, এটা হচ্ছে তার আসল লক্ষ্য। সব জাস্টিফিকেশন কি দিচ্ছে, আমি যদি প্রেসিডেন্ট না হই তাহলে বুঝছেন না এরা আমাকে কিন্তু জেলে রাখবে পরের সরকার, সেই জন্য উনি প্রেসিডেন্ট হইতেই হবে। আসল জায়গায় আসি এখন, তাহলে আসলে ইউনিসেফ ধরা খেয়ে আছে কোথায়, কি ধরা খেয়ে নাই কোথাও, উত্তর হলো যে নাই। কেমন কথা কইলাম, ইউনিসেফ কি তাহলে ফেল করতে পারে, হ্যাঁ পারে। কোথায় ফেল করবে, ইউনিসেফ যেখানে ফেল করবে উইক পার্টটা কোথায়, সংসদ যে বসবে যেটা ডুয়েল রোল প্লে করবে, ইউনিসেফের কথা অনুযায়ী যে সে একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে 180 দিন, আর 270 দিন পর্যন্ত কাজ করবে, এই ক্ষমতাটা থাকবে, সংবিধান বদলানোর ক্ষমতাটা থাকবে তার 270 দিন, টোটাল সংস্কার সে 270 দিনের মধ্যে করতে হবে তাকে। এইটা অ্যাকর্ডিং টু ষড়যন্ত্র আলী রিয়াজ আর ইউনূস সাহেবের প্ল্যান, এবং সেই কাগজ যদি সই হয়ে যাবে, হ্যাঁ পর্যায়ে যুক্ত হয়েছে, যুক্ত হয়েছে যখন বলা হয়ে যাবে তখন তার মানে হয়ে যাবে এরকম। ওকে, উইক পার্টটা কোথায় তাহলে, উইক পার্টটা হলো যা কিছু হ্যাঁ ভোটে পাশ হয়ে গেছে, মনে করে ইউনিসেফ যেভাবে আলী রিয়াজকে দিয়ে যেইভাবে ওটা সাজাইছে, ড্রাফট করাইছে, তার তো গোবর সব ঢুকাইছে ওর ভিতরে, উপরে লেখা আছে এটা হ্যাঁতে না নাতে, ঠিক আছে, হ্যাঁতে ভোট দিয়ে যে গু পাইছেন এটা তো আপনি জানেন না। ইউনিসেফ না এখন চালাকি করে আপনার চুক্তির মধ্যে ক্লজ ঢুকাই রেখেছে, পরে হতে পারে। এখন তাহলে কি জিতে যাবে, উত্তর হচ্ছে না, জিতবে না। কেন, এই
জুলাই সনদের ভিতরে এই হ্যাঁ ভোটের পক্ষে লেখা আছে জুলাই সনদ। তাহলে হ্যাঁ ভোট পাস মানে কি জুলাই সনদে যা যা লেখা আছে সব হ্যাঁ হয়ে গেছে? সব না, নাই। হ্যাঁ ভোটে যদি 100% ভোট হ্যাঁ দেয়, 100% লোক যদি হ্যাঁ ভোটে দিয়ে থাকে, তারপরেও জুলাই সনদে যা যা লেখা আছে তার সংবিধানের অংশ নয়, হবে না। আবার বলতেছি, জুলাই সনদের পক্ষে অর্থাৎ হ্যাঁ ভোটের পক্ষে যদি 100% লোকও ভোট দেয়, অর্থাৎ কেউ বিপক্ষে ভোট দেয়নি, এরকমও যদি হয়, তাহলেও জুলাই সনদে যা যা লেখা আছে গু গোবর যা যা কিছু ইউনূস সাহেব ঢুকাইছে, ইউনূস সাহেব আর আলী রিয়াজ মিললে এর কোনোটাই আমাদের মেনে চলার জন্য বাধ্যবাধকতা থাকবে না। কেন? যেমন কি করলাম, তেলের হ্যান ওঠানোর দরকার কি? এই গাধামিটা করছে আলী রিয়াজ। ও বলছে হ্যাঁ না ভোটে জিতলে পরেও এই জুলাই সনদটা আবার সংসদের সংখ্যাগরিষ্ঠতায় পাশ হইতে হবে। বোঝা যায় না কেন? যেটা সংসদে পাশ হবে, নতুন সংসদে, সেইটাই একমাত্র কনস্টিটিউশনে কারেকশন হিসেবে ঢুকে যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার হয় নাই? যেটুক জুলাই সনদে লেখা আছে ওটা না, জুলাই সনদ আবার আলোচনা হবে নতুন সংসদের মধ্যে। এইবার নতুন সংসদে যেটা যেটা পাশ করবে, ধরা যাক এইবার আসেন নতুন সংসদ বললে জুলাই সনদে যা যা লেখা আছে ওর 100% ফালাই দে, আমার টয়লেটে পেপার নাই, ওর পেপার হিসেবে ইউজ করবো এটা। জুলাই সনদটা এখন থেকে টয়লেট পেপার আমার জন্য, ওটা ফালাই দে। ফেলে দিতে পারবে। যদি বলে এখানকার কোনো কিছু আমি সংবিধানে পাশ করবো না, সংবিধানে ঢুকাবো না, তাহলে তাই হবে। তাহলে গণভোটে যা যা কিছু হবে তার সব কিছুকে ফালাই দেওয়ার রাইট থাকবে নতুন সংসদের। ইউনূস সাহেব মনে করেছিলেন উনি খুব চালাক, উনি প্রেসিডেন্ট হয়ে যেতে পারছেন, উনি যা কিছু সংবিধানের গুগোবর ঢুকাই দিবেন, জুলাই সনদে ঢুকাই দিচ্ছেন, এখন ওটা হ্যাঁ ভোটে পাশ হয়ে গেলে তো উনি বাংলাদেশের কিং হয়ে গেলেন। উত্তর হচ্ছে যে উনি একদম ফুটা পয়সা পাবেন না। কারণ জুলাই সনদ হ্যাঁ ভোটে, শতভাগ হ্যাঁ ভোটে পাশ হলে পরেও জুলাই সনদের একটা অক্ষরও সংবিধানে ঢুকাইতে বাধ্য থাকবে না নয়া সংসদ। পুরা ক্ষমতা নির্ভর করছে নয়া সংসদ এটা পাশ করবে কি ফালাই দিবে। তাহলে ইউনূস সাহেব যতই ষড়যন্ত্র করে এগুলা বানায় থাকুক না কেন, জুয়া চুরি করে যাই লেগে থাকুক না কেন, এইগুলা কনস্টিটিউশনে ঢুকাবে কিংবা ঢুকাবে না, তার পুরা ক্ষমতাটা নতুন সংসদের হবে। এই কারণেই সালাউদ্দিন বা সালাউদ্দিনের মাধ্যমে চুপচাপ রয়ে গেছে কেন? তাড়াতাড়ি করে জুলাই সনদ শেষ করতে বলছে, সনদ জায়গা শেষ করতে বলছিল কেন? কারণ ওরা জানে যাই লেখুক না কেন এই ইউনূস আর আলী রিয়াজ মিললে শেষ বিচারে এটা তো পাশ করতে হবে সংসদে। এই জন্য বারে বারে ওরা ওটার উপরে জোর দিচ্ছে। আর আলী রিয়াজ আর ইউনূস মিয়া ধরা দিচ্ছে ওখানে। ওরা কিন্তু বলতে পারতো গণভোটে যেটা পাশ হয়ে গেছে এটা সরাসরি সংবিধানে ঢুকে যাবে, তা বলে নাই। ওরা অপশন রাখছে যে এইটাকে আবার নতুন সংসদের মধ্যে পাশ হতে হবে। এখন নতুন সংসদ মানেই তো এটা ধরে নিয়েছে তারেক জিয়া, যেটা তো আমাদের কন্ট্রোলে, ইন্ডিয়া ধরে নিচ্ছে এটা তো আমাদের তারেক জিয়ার কন্ট্রোলে। ফলে আমরা সবাই বাতিল করে বসে দেখি, ফলে তাড়াতাড়ি করে ইলেকশন দিই, এখনই নির্বাচন, এই যেন ওরা নেমে পড়ছে। এই হচ্ছে পরস্পরকে ফাঁকি দেওয়ার, পরস্পরকে বিট্রে করার গোপন পরিকল্পনাটা। সো সার কথা হচ্ছে যে ইউনূস সাহেব এই ষড়যন্ত্র পুরোটাই করছে, এবং সে হলো আমার কি লাভের ধান্দায় আছে। উনি নিজে প্রেসিডেন্ট হইতে চান, নিজের মাতবর হইতে চান, পুরো বাংলাদেশের রাজা হইতে চান, সেই জন্য এই ষড়যন্ত্র রচনা করছে। থ্যাংক ইউ।